2017 পর থেকে ওর বায়োলজিক্যাল ফাদার ওর দিকে ঘুরে তাকায়নি। ও কি খাচ্ছে, ও কি পড়ছে, আমি কি ওকে খাওয়াতে পারছি না, ও মরে গেছে, আমি কি ওর স্কুল চালাতে পারছি, কোনো দিন খোঁজ নেয়নি। ওরও কখনো ছিল না যে আমরা 3 বছর লিভিং করব, দুজন দুজনকে চিনবো। চেনা 12 বছরও যায় না। আমি 12 বছর একটা সংসার প্র্যাকটিক্যালি মানে সব কিছু ছেড়ে আমি একটা সংসার করেছি একটা মানুষের সাথে, তাকে আমি 12 বছর পরও চিনতে পারি। কখনো একটা দিনও আমাকে মনে হতে দেয়নি যে গরিমা ওর সন্তান নয়, ওর বায়োলজিক্যাল ডটার নয়। বেস্ট ফ্রেন্ড এখন আমার হয়ে গেছে আমার মেয়ে, আমার শাশুড়ি, আমার সুন্দরী সুন্দরী শালীরা, আর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড তো ওই। একটা সময় আমার মনে হতো, মানে আরেকটু সময় নিচ্ছে, একটা সময় আমার মনে হতো যে ছেলেটার এত ধৈর্য, মানে আমি ধৈর্যের পরীক্ষা নিচ্ছি, মা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আর মা রীতিমতো অপমান করছে, কেন আসো তুমি এরকম এসো না। যত বছর বাঁচবো আমি বোধহয় তত বছর মাসে 2-3 বার করে ওকে ডিভোর্স দিয়ে দেবো, মুখেই বলবো তোমাকে আমি ছেড়ে দেবো। কিন্তু জীবন আমাদের একাধিকবার সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগের সৎ ব্যবহার আমরা সবসময় করতে পারি না। কিছু নিলে ঠিক কোনো না কোনো সময় আমরা ফেরত পাই, কিন্তু সেটা বুঝতে হবে আমাদের নিজেদেরকেই, তাহলেই ভালো থাকা যায় অনেক খারাপ কিছুর মধ্যে। ঠিক যেমন আমাদের সঙ্গে এখন যিনি রয়েছেন, তিনি জীবনকে আরেকবার সুযোগ দিয়েছেন, জীবনও তাকে আরেকবার সুযোগ দিয়েছে ভালো থাকার এবং ভালো রাখার নিজের কাছের মানুষদের। মল্লিকাদি আমাদের সঙ্গে রয়েছেন, এবং মল্লিকাদির পাশে যিনি রয়েছেন রুদ্রজিৎ দা, খুব বিশেষ একজন মানুষ, জীবনের বোধহয় অন্যতম বিশেষ একজন মানুষ হয়ে উঠেছে, তাই তো? এই সময় সবার আগে বলি সবাইকে নমস্কার। আপনারা আমার পাশে আছেন, পাশে থাকবেন সব সময়। আমি জানি আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমার সঙ্গে সব সময় থাকবে, আর আমার পরিবারের সাথে সব সময় থাকবে। হ্যাঁ, আমার পাশে যে মানুষটা বসে আছে একজন বিশেষ মানুষ, আমার জীবনের বিশেষ মানুষ, মানে আমার জীবনের লাইফ চেঞ্জার। সত্যি, মানে এই যে একটা কথা যেটা শুরুতেই বলছিলাম, এরকম মানুষ পাওয়াও বোধহয় ভাগ্যের ব্যাপার এখন, যে নতুন করে আবার জীবনটাকে একটু জীবনে রং এনে দেবে, তাই না? এটা একদম ঠিক। আমার যেরকম যেই মুহূর্তে আমার ভালোবাসা মানে একটা ট্রাস্ট ইস্যু হয়ে গেছিল, বা ভালোবাসার প্রতি একটা বিশ্বাস প্রায় উঠেই গেছিল, মানে ভালোবাসার প্রতি, মানে মায়ের ভালোবাসা, মেয়ের ভালোবাসা, রিলেটিভদের ভালোবাসা একটা অন্যরকম ভালোবাসা, মানে এই অর্থে ভালোবাসার ওপর আমার বিশ্বাসটা উঠেই গেছিল। আমার খালি মনে হতো যে কোনো পুরুষ মানুষই, বা শুধু পুরুষ মানুষ বলে না, বা যেই পুরুষ মানুষের ক্ষেত্রে এরকম আমার মতো ঘটনা ঘটেছে, সেই পুরুষ মানুষদের ক্ষেত্রেও হয়তো মহিলাদের প্রতি একটা ভীতি একটা জন্মে যায়। আমার ক্ষেত্রেও ঠিক সেইভাবেই একটা ভীতি জন্মে গেছিল যে না, এই রকম ভালোবাসা থেকে আমাকে দূরে থাকতে হবে। মানে আমার একটা গান খুব মানে ট্যাগলাইন হয়ে গিয়েছিল, প্রেমে পড়া বারণ। মানে কেউ, মানে বন্ধু বান্ধবরাও ইয়ার্কি মারলে আমি ইয়ার্কি মেরে গানটা গাইতাম যে শোনো, সব করো, ফ্লার্ট করো, যা খুশি করো, কিন্তু আমার ক্ষেত্রে গানটা হলো প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। কারণ আমি হাত ধরতে ভীষণ ভয় পেয়ে গেছিলাম একটা সময়। তাতে রুদ্র খুব হেল্প করেছে আমাকে আবার নিজের ওপর, এরকম ভালোবাসার ওপর বিশ্বাস ফিরিয়ে আনতে ও সত্যি আমাকে খুব হেল্প করেছে। রুদ্রদা, আমিও রুদ্রদাই বলছি, এই যে হাত ধরা বারণ, সেখান থেকে এরকম শক্তভাবে হাত ধরা এবং সারা জীবনের জন্য সেই বিশ্বাস করানোটা অত্যন্ত কঠিন ছিল বোধহয় প্রথমে। তুমি বলছি তোমার জন্য অনেক এফোর্ট বোধহয় দিতে হয়েছে, যে সেই কাটা ঘায়ে আর কি মলম। কলেজ লাইফে এরকম করতে, মানে যতটা মানে হয় না, একজন একটা আক্ষেপ থেকে এই কলেজ লাইফে না, ওরা আমি তো ডাক্তারি বইয়ের বাইরে তো কিছু দেখিনি ওই সময়টা, অ্যাকচুয়ালি যে সময়টা দেখার দরকার। তো স্কুল লাইফে, কলেজ লাইফে যেটা করতে পারিনি সেটাও উসুল করিয়ে নিয়েছে পুরোটা। মানে কি করতে হয়েছে একটু শুনি। শীতকাল বলো তুমি, আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যদি 1 ইয়ার হয়, তখন ধরে নাও শীতকাল থেকে প্রেমটা শুরু হয়েছে।
ওই শীতকালে মানে প্রেমটা নয়, মানে ইয়েটা তোমার চেষ্টাটা মানে রুদ্রর এরমও হয়েছিল, রুদ্র কিন্তু 3-4 কিলো ওজন কমে গেছিল কিন্তু, রাইট? এটা সত্যি, একদম সত্যি কথা। মানে এত দৌড়ঝাঁপ করতে হয়েছিল এভরিডে চেম্বার করার পর, আমার বাড়ির নিচে গিয়ে ঠায়ে দাঁড়িয়ে আমাকে বোঝানো, মানে রীতিমতো কফি খেতে আসার জন্যে, তোমার শুটিং হয়ে গেছে তো এসো না একবার কফি খেতে। এরমও হয়েছে যে আমি ওকে বলেছি, মেন্টালি প্রিপেয়ার হয়েছি যে ঠিক আছে ওর সাথে বসে এক কাপ কফি খাই না, দেখি না, মানুষটাকে চিনি। তারপরেও এরকম হয়েছে যে ও বসে আছে মানে ক্যাফেতে, আমি ফোন করে বললাম যে না আমি কিন্তু বাড়ি পৌঁছে গেছি, আমি বললাম না রাস্তা ভীষণ জ্যাম, আজকে না আসতে পারবো না। এগিয়েও এগোতে পারলাম না, মানে ওই ট্রাস্ট ইস্যু হয়ে গেল যে না আবার যাব, আবার বিশ্বাস করতে শুরু করব, আবার যদি ধাক্কা হয়, কোনো দরকার নেই, আমি ওই জায়গা থেকে একটু দূরেই থাকি। রুদ্রদা, এটা আমি সেটার জন্যই বলছি তুমি হালটা ছাড়োনি, মানে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে যখন দেখছো যে সে মানে এগোতে পারছে না, রাদার বলা ভালো, তুমি তখন somebody has to break that ice। এটা মানে ও মানে সত্যি কথা বলতে she was stone cold। তো একটা সব লাইফে এখন উভয় পক্ষে মানে মহিলা ছেলেদের দুজনেরই কাউর না কাউর একটা আঘাত লাগতে পারে, একটা ব্যাড পাস্ট হতে পারে, স্পেশালি আমাদের অলমোস্ট পাস্ট একরকম। তো আমার ইট ওয়াজ ইজিয়ার ফর মি টু আন্ডারস্ট্যান্ড হার। আর ওকে খালি ও নয়, আমার ক্ষেত্রে কিন্তু আরো 4 জন মহিলাকে কিন্তু জয় করতে হয়েছিল। একদম ওর 2 বোন, ওর মা আর মেয়ে হচ্ছে above all। মানে ও যদি মানে এইটুকানি হয়, my biggest challenge was our daughter, that was the biggest challenge। কেন ওকে ওই আশ্বাসটা দেওয়া যে I am nobody to harm you, ওর ভালোবাসাটা অর্জন করা, ওর কনফিডেন্স বলুন বা ওর ওই প্রিয় মানুষটা হয়ে ওঠা, ওইটা হচ্ছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল আমার কাছে। লিটারালি মানে এক এক সময় বুঝতে হতো, বিকজ I have never been a father, but I'm blessed right now that I can hear that word from her। আর I had to মানে study sometimes that কিরম করে কাছে আসা যায়, মানে ভয়ঙ্কর জোর একদম। আর ওইখানে অনেক শ্রদ্ধা থাকে, ওখানে অনেক রিলায়েবিলিটি থাকে। একটা মেয়ে হয়ে তার বাবা ওই জায়গাটা ছাড়াটা না খুব ডিফিকাল্ট। আর ওর ব্যাপারে কি মানে আমি যদি কাউকে জীবন সঙ্গিনী বানাতে চাই, কেন এটা ইটস নট অ্যান মানে রিলেশনশিপ যেটা ক্যাজুয়াল ছিল প্রথম দিন থেকেই। তো আমার পক্ষে ওই কনফিডেন্স টানাটা ওর মধ্যে, মানে আমার প্রতি কনফিডেন্স টানাটা খুব দরকার ছিল আগে থাকতে, যে যেটা হবে এটা ক্যাজুয়াল না, এটা ওই স্বল্প সময়ের জন্য নয়, ইটস ফর রেস্ট অফ আওয়ার লাইফ। কতটা ভাবনা রয়েছে। আমি শুরুতে যেটা বললাম যে জীবন যখন কিছু নেয় তা ডাবল বোধহয় ফিরিয়ে দেয়, তাই না মল্লিকাদি? একদম তাই। আমার বিশ্বাস যে তোমার একটা দরজা বন্ধ হলে আরো 10টা দরজা ভগবান তোমার খুলে দেবেই। সেটা আমার ক্ষেত্রে হোক, তোর ক্ষেত্রে হোক, তুই তোর জীবন দিয়েও বুঝেছিস, আমি আমার জীবন দিয়েও বুঝেছি যে এটা হবে। কিন্তু একটা কোথাও মানে একটা কথা ভয় চলে আসে, মানে একটা জিনিস চলছে 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 ভেঙে গেল, আবার নতুন করে শুরু আমরা করবই, নতুন করে শুরু আমরা করবই, কিন্তু শুরুটা করাটা মানে ওই যে মানে ওই ভাবনাটাই এত ভয়ঙ্কর। মানে আর সবচেয়ে বড় কথা এই যে বললো আমার মানে গরিমার নিয়ে, গরিমার তো এখন ধর 7-8 বছর বয়স না বা 9 বছর বয়স না যে ও এখন মাটির ডালা ওকে ওর মতো করে আমরা তৈরি করে নিতে পারবো। গরিমা এখন 17 বছর বয়স, তো সেই জায়গায় ও কিন্তু একটা তৈরি হয়ে গেছে। ওকে মোল্ড করাটা বা ওর সামনে মা অন্য মানে কারোর সাথে সংসার বাঁধা, মানে আমি বেশি সত্যি আমি কনফিডেন্সটা পেয়েছি একটা জায়গা থেকে, দেখলাম আমার থেকে রুদ্র এখন গরিমার কাছে অনেক বেশি কাছের, দুজনের এত বেশি কাছের। কালকে রাত্রিবেলায় যেরকম প্রথম বছর এরকম হলো,
ও সান্টাকে চিঠি লেখে প্রত্যেক বছর, আর আমার সামনে বসে চিঠিটা লেখে। জানে একটা সময় অব্দি ওর বিশ্বাস ছিল সান্টা আসে, তারপর থেকে ওর বিশ্বাস যে মাই সান্টা, কিন্তু কোনো অসুবিধা নেই, মায়ের সামনে লিখে হয় না একটা নাটক করে, জানো তো মা আমি এই সান্টাকে এই বলেছি বলে শুনিয়ে দিল যে এই আমি কিনতে বলছি তোমাকে। কালকের জিনিসটা দেখলাম পুরোটাই ঘুরে গেল, আমার সামনে বসলো না, কিন্তু ও ওর সামনে কাগজ পেন নিয়ে বসলো যে এই জিনিসগুলো আমি স্যান্টাকে লিখছি, বুঝেছো, বলে ওকেই বলে দিল। যে তখন আমি দেখে বুঝলাম যে টাচওয়ার্ড যে শান্তি না, হ্যাঁ মানে এইটা ঠিক থাকলে মানে গোটা ব্যাপারটা মানে ও তো আমিও এফোর্ট দেব একটা সম্পর্ক, ও যেরকম বললো আমাদের জীবনের তো অনেকটা সময় চলে গেল, মানে আর তো কটা বছর বাঁচবো, আর তো কটা, মানে আমি তো আর 25 বছর বা 30 বছরের একজন মহিলা নয়, প্রায় মানে অনেকটা সময় পেরিয়ে এসেছি। তো সেই জায়গা থেকে কটা বছর আমরা দুজনকে অ্যাডজাস্ট করব। ওই যে গরিমার সাথে আমি রুদ্রকে এরমও দেখেছি, ও চেম্বারে গিয়ে পেশেন্ট দেখার ফাঁকে ফাঁকে ও বই পড়তো যে হাউ টু জেল আপ উইথ 17 ইয়ার্স বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের চাইল্ডের সাথে কি করে তার বাবা জেল আপ করবে, মানে এই বইগুলো পড়তো। মানে থ্যাংক ইউ, মানে ওই এফর্টটা, মানে থ্যাংক ইউ সো, মানে থ্যাংক ইউ ইউনিভার্স, যে অনেক যুদ্ধ জীবনের পরে যে হয় না যে যুদ্ধ করতে করতে তুমি তো ক্লান্ত হয়ে যাবে একটা সময়, ক্লান্ত হওয়ার সময়টায় যে এমন একটা ঠান্ডা জায়গা এনে দিয়েছে যেখানে আমি একদম নিশ্চিন্ত হয়ে ওই জায়গাটা বসবো, যে আমার পেছন থেকে আর কেউ ছুরি মারার নেই। তোমাদের সম্পর্কে ব্রিজ বোধহয় গরিমা। একদম 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 ঠিক কথা, একদম ঠিক কথা, মানে ওই হলো আমাদের সম্পর্কের একটা ব্রিজ। মানে এখন এরকম হয়েছে, আমি যদি রুদ্রর সাথে কোনো একটা কথা বলি যে এটা করলে কি গো তুমি, মানে তুমি এটা বুঝতে পারছো না, সঙ্গে সঙ্গে গরিমা হয়তো পড়ছে, উঠে এসে আমাকে মানে ঠিক ভুলটা দেখলো না দেখে বলছে সরি বলো এক্ষুনি, মানে আমাকে বলছে সরি বলো এক্ষুনি, এইভাবে কথা বলছো কেন, সরি বলো। সোল সেভার অলসো, মানে বিপদে বলে প্রথম ফোন ওকে, যেখানে হলো হ্যাঁ তুমি তো এক ঘরে হয়ে যাচ্ছ, বাবা মেয়ে এক দলে, এটা কি হচ্ছে, একদম আমি এক ঘরে হয়ে গেছি। মানে এখন আবার এরকম দুজনে আয়নার সামনে দাঁড়িয়েও এখন বলতে শুনি যে তোমার একদম আমাকে তোমার মতো দেখতে না, একদম আমাকে মানে হ্যাঁ মানে সত্যি মানে গরিব আমাকে তোমার মতো একদম দেখতে না, দেখো আমাকে তোমার মতো একদম দেখতে না। আমার এটা না আমার একটা সময় একটা বয়সের পর না কিছু জিনিস মানে কিছু জিনিসের ইম্পর্টেন্স কমে যায়, কিছু জিনিসের, আর কিছু জিনিসের ইম্পর্টেন্স অনেক বেড়ে যায়। মানে এইটা যখন দেখি না, মানে ভালোবাসাটা তখন না ওই জায়গা থেকে আরো বাড়তে শুরু করে, আর ওর প্রতি শ্রদ্ধাটা তখন ওই জায়গা থেকে বাড়তে শুরু করে। মানে আমার না বললেই নয় যে আমার যে শাশুড়ি হতে চলেছে, মানে হয়েই গেছে, মানে পরের মাসেই ব্যাপারটা, মানে উনিও গরিমাকে এমন ভাবে একসেপ্ট করেছে সেই জায়গা থেকে, মানে আমার কখনো একটা দিনও আমাকে মনে হতে দেয়নি যে গরিমা ওর সন্তান নয়, ওর বায়োলজিক্যাল ডটার নয়। গরিমা আমি কিন্তু ডেস্টিনেশন ম্যারেজে যাব, হ্যাঁ গরিমা আমি কিন্তু এটা করব, গরিমা আমি কিন্তু, মানে এই যে এঙ্গেজমেন্টে গিফট পাওয়া হয়েছে, ওই যে গিফট আনর্যাপড হবে, গরিমা করবে, ফোন করবে যে উফ মিমি আমি আর পাচ্ছি না, আমার রাত্রিবেলা ঘুম হচ্ছে না, তাড়াতাড়ি এসো, তোমার সামনে তো খুলতে হবে, মানে মিমিকে এটা তোমাকে দেবো, ঠিক আছে নিয়ে যাও, আচ্ছা না এটা আমি রেখে দিলাম, এরকম একটা, মানে এখনো আমার মনে হয় যে ওই যে বলে না যে যার শেষ ভালো তার সব ভালো, আমার মনে হয় যে ভগবানের আশীর্বাদে, মহাদেবের আশীর্বাদে আমার শেষটা ভালো হতে চলেছে। শেষ নয়, এখন আমরা শুরুর কথা বলবো। কিন্তু আমি তো দাদাকে জিজ্ঞাসা করলাম, আমি দেখলাম জেঠিমা তোমার প্রতি খুব কেয়ারিং, তুমি আসার পর যেভাবে জলটা একটু খেয়ে নাও, একটু বসে নাও, হাঁপাতে হাঁপাতে এসছো, এটা আমার ভালো লাগে। তোমাদের জেঠিমার কথা একটা বলি, মানে আমার মা তোমাদের জেঠিমা, উনি
এটা তো রুদ্রদার বাড়ি। আজকের ইন্টারভিউটা আমি তোমাকে ইচ্ছে করে বললাম রুদ্রদার বাড়িতে ইন্টারভিউটা, মানে আমরা তো এখনো 24 ঘন্টা এক ছাদের তলায় থাকি না। আমি সোমবার করে নিরামিষ খাই, আর রুদ্রদার মা মানে মা উনি ভীষণ ওই আঁশের জিনিস আলাদা, নিরামিষের জিনিস আলাদা। মানে কোনোদিন আমি হয়তো ফ্রিজটাও অডিয়েন্সকে দেখাবো, আমাদের এই বাড়ির একটা নিরামিষের তাক আছে, একটা আমিষের তাক আছে, মানে এরকম আছে। মানে ছেলে একদিন ভুল করে আমিষের তাক নিরামিষের তাক মিশিয়ে গুলিয়ে দিয়েছে, ব্যাস তাহলে তো হয়ে গেল। আমার বাড়িতে আবার আমি কিন্তু এক ঘরে, আমার মা ওর এমন অবস্থা না, আমি এক ঘরে, দুজনের মধ্যে যখন কম্প্যাক্ট হয়ে যায় বিপদের আছে। টিম দুদিকেই ভারী, মানে একদিকে দুজন, আবার ওইদিকে ওই বাড়িতে আবার আমার মা উল্টো। হ্যাঁ, ও বাবা তুই রুদ্রকে আস্তে কথা বল না, আমাকে আমার মা বলে আস্তে কথা বল না, মানে রুদ্র তো আস্তে কথা বলছে। হ্যালো, আমি তো আস্তে কথা বলতে পারি না মা, আমার তো গলার রেঞ্জটাই এটা, এবার শিখতে হবে। আমি বুড়ো বয়সে শিখবো না। যেটা বলছিলাম, উনি কিন্তু প্রত্যেক সোমবার আমাকে নিয়ম করে, আমি শুটিং এ যাই বাড়িতে থাকি, নিয়ম করে 4-5 পদ রান্না আমার ও বাড়িতে নিরামিষের রান্না আমার মা রান্না করে না। আর ফোন করে রোববার রাত্রে, প্রত্যেক রোববার রাত্রে বলে দেয়, শিখাত আমি কিন্তু রান্নাটা করে সকালবেলা পাঠিয়ে দিচ্ছি, বা শুটিং থাকলে মল্লিকা আমায় বলে দিও, আমি ড্রাইভারের হাত দিয়ে সকালবেলা রান্নাটা পাঠিয়ে দেবো। মানে এতটাই কেয়ারিং। উই হ্যাভ মিউচুয়াল রেসপেক্ট উইদিন ইচ আদার। আর আমরা না খুব ঘরোয়া, আমরা বাইরে যতটা মানে অনেকে হয় এই পার্টি করছি এখানে যাচ্ছি, আমাদের হচ্ছে না মানে দিনের শেষে কখন বাড়ি আসবো, মানে আমাদের দিস ইজ আওয়ার কমপ্লিট ফ্যামিলি, আর আমাদের এর মধ্যে থাকতে বেশি ভালোবাসি, মানে দিস ইজ আওয়ার কমফর্ট জোন বলতে গেলে। আমাদের হাতে খুব কম সময়, সেই না অনেকটা সময় বাকি। কিন্তু মল্লিকাদি একটা কথা আমার তোমাদের এই কথোপকথনের পর মনে হলো, যে এই যে একটা সময় হয়তো তোমার মনে হতো যে কেন আমার সঙ্গে এটা হলো, এখন বোধহয় মনে হয় ভাগ্যিস হলো, তাই না? যা একদম একদম, মানে একটা সময় সত্যি আমার মনে হয়েছিল যে আমি কি এটা ডিজার্ভ করি, আমি যে এই হার্ডল দিয়ে যাচ্ছি বা গেলাম, বা রাত্রিবেলা শুলে আমি হিসেবগুলো মেলাতে পারতাম না। এখন মনে হয়েছে যে ওটা না হলে হয়তো এটা হতো না। ওই জন্য ভগবানকে আমি কোনোদিন দোষারোপ করিনি, কোনোদিন না। শুধু একটাই কথা বলেছি যে তুমি এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছো, তো এবার তুমি ভাবো যে কিভাবে এই সিচুয়েশন থেকে আমাকে বের করে আনবে। আমার যেটা প্লাস পয়েন্ট সেটা হলো আমি রাত্রিরে না ঘুমোতে পারি, সব টেনশনের মধ্যেও আমি রাত্রিরে সত্যি ঘুমোতে পারি। তুই যদি শুটিং এও যাস, কাউকে জিজ্ঞেস করতে, শুটিং এ ওরা বলবে মল্লিকাদির সোফা, মল্লিকাদিকে কোথাও একটা দিয়ে দাও, মল্লিকাদি ঘুমিয়ে পড়বে। মানে এই ঘুমটা আছে বলেই আমার, মানে আমি যা স্ট্রাগল দিয়ে আমার লাইফে গেছি, আমি পাগল হয়ে যাইনি, বা আমাকে এখনো পর্যন্ত টাচউড ডাক্তার পাশে বসে আছে, আমাকে কাউন্সিলিং করাতে হয়নি। আমাকে অনেকেই বলেছে যে ওনার একটা কাউন্সিলিং দরকার, ওনার কোথাও কারোর সাথে বসে চিৎকার করে কাঁদা দরকার, মানে ওনাকে কাঁদাতে হবে, ওনাকে করতে হবে। ও বলেছে শি ইজ আ ফাইটার, বলছে হ্যাঁ ঠিক আছে আমরা ভেবেছি, কিন্তু এখনো পর্যন্ত ওই সিচুয়েশনটা আসেনি এখনো, যে আর হয়তো আসবেও না, আর হয়তো আসবেও না, অবশ্যই আসবে না। কিন্তু এই যে এখন যেটা হচ্ছে লিভ ইন, তোমরা তো লিভ ইনে বরং বিয়ে, আমরা সংসার করবো আবার, এটা বোধহয় দুজনের প্রথম থেকেই ছিল যে সংসারই করবো আবার। আমার আর রুদ্রর চিন্তাধারা না, মানে 100টা চিন্তা করলে 85টা চিন্তা বা 90টা চিন্তা এক। আমি আর ও একরকম। কিছু ক্ষেত্রে মানে ধরো আমি বেশি কথা বলি, ও কম কথা বলে, আমি জোরে কথা বলি আর আস্তে কথা বলে, হ্যাঁ আমি বাজে কথা বলি, ও বুঝে কথা বলে। বাদ বাকি আমার আর ওর চিন্তাধারা, খাওয়া দাওয়া, প্ল্যানিং, সবটাই একরকম। মানে ওরও কখনো ছিল না যে আমরা 3 বছর লিভিং করব, দুজন দুজনকে চিনবো। চেনা 12 বছরও যায় না। আমি 12 বছর একটা সংসার
প্র্যাকটিক্যালি মানে সব কিছু ছেড়ে আমি একটা সংসার করেছি একটা মানুষের সাথে, তাকে আমি 12 বছর পরও চিনতে পারিনি। তো 1 বছর 2 বছরে ও আমাকে বলেছিল যে আমি যেরকম যেদিনকে আমাদের এঙ্গেজমেন্ট তার আগের দিন ওকে ইয়ার্কি মেরে বলেছিলাম থিঙ্ক টুয়াইস, এরপরে কিন্তু আর ভাবলেও ভাবা যাবে না কিন্তু। তো খুব মানে ওই যে বললাম আমি বাজে কথা বলি, ও আবার এনগেজমেন্ট বলেছে যা এবার আর বলবো কেমন করে, সেটাও শুনতে হয়েছিল আমাকে। আবার বলবে আবার আরে না, এঙ্গেজমেন্টের আংটিটা পরিয়ে দেওয়ার পরেই আমি বললাম এই মা আমি কি করে বলবো, এটা ধমকিটা দেবো কি করে, থিঙ্ক টুয়াইস যার তো বলা, হ্যাঁ আমি তো ধমকি মাঝে মাঝেই দিত, কিন্তু এর পরেও দেবো, যেরকম বিয়ে হয়ে যাওয়ার পরের দিনই দিতে পারি, আমি কিন্তু তোমায় ছেড়ে দেবো। মানে আমাদের হয়তো যত বছর ঠিক আছে বলছে বলাই, মানে যত বছর বাঁচবো আমি বোধহয় তত বছর মাসে 2-3 বার করে ওকে ডিভোর্স দিয়ে দেবো, মুখেই বলবো তোমাকে আমি ছেড়ে দেবো। কিন্তু এবার মানে তোমাদের ঝগড়া হলে আমার মনে হয় রুদ্রদার গলা শোনাই যায় না, তাই রুদ্রদা কোনো কথা, ওর সাথে ঝগড়া করে আরামই পাবি না তুই। বেসিক্যালি আমাদের মধ্যে আমাদের নিজেদের মধ্যে কোনোদিনও ঝগড়া হয় না, টাচুট, মানে যদি হয় কোনো অন্য ব্যক্তিকে নিয়ে হয়, আমার সঙ্গে ঝগড়া করা খুব ডিফিকাল্ট, বোঝা যাচ্ছে সেটা। মানে ওর যে ঝগড়াটা শুরু করবে আলটিমেটলি ও ফ্রাস্ট্রেটেড হয়ে পালিয়ে যাবে, মানে আমি কথা বলে যাচ্ছি বিশ্বাস করো চুপ, আর আমি তো কিছু বলছি তোমায়, একটা সময় না মনে হয় মুখের উপর দাঁড়াম করে দরজাটা বন্ধ করে দিয়ে বেরিয়ে চলে আসি। না ওর একটা জিনিস ভালো, যেটা হচ্ছে যখন যেটা হয়েছে তখনই সেটা করে মিটমাট করে নাও, ঠিক আছে, এটা ওর একদম সিম্পল, এন্ড এটা হচ্ছে বেস্ট ক্যারেক্টারিস্টিক। রুদ্র ভীষণ মানে যেহেতু মহাদেবের নাম না রুদ্রজিৎ, মানে রাগ আছে মনে হয় না, আমার আমি দেখিনি, খুব কম জন দেখেছে, এন্ড দ্যাট সামথিং এই শিওর মতনই। ও বাবা আমি খুব ভালোভাবে আমি সেখানে তখন তাণ্ডব হয়, খুব কম জনই দেখতে পেয়েছে, ভেরি ফিউ পিপল, সেটা যেন কেউ না দেখে, সেটা দেখলে খুব মুশকিল হয়ে যাবে। এবার আমার রাগটা হলো রুদ্র হয়তো বলো আই লাভ ইউ, তুমি বলছো কেন, কি হয়েছে, না কিছু না তো, না কি কিছু হয়েছে বলো, কি হয়েছে, না কিছু না তো, না বলো আমাকে কি হয়েছে, আমি কি কিছু ভুল করেছি, না এবার না, হ্যাঁ মানে এখন ওর মানে ওর সাথে পাল্লায় পড়ে আর কি, এখন যে যে জিনিসগুলো হয় না, একটা হয় যে ইউ সেলফ রিয়েলাইজ হোয়াট মিস্টেকস ইউ হ্যাভ ডান ইন ইউর পাস্ট, দিস ইজ দ্য রাইট টাইম টু কারেক্ট ইট। তো যেগুলো আমার ভুল করি বা যে জিনিসগুলো মনে হয় আমার মধ্যে যেগুলো খামতি ছিল, নোবডি ইজ পারফেক্ট, তো ওই জিনিসগুলো যাতে আমি নিজে সেলফ রিয়েলাইজ করি যে আমি যে ভুলগুলো করেছি সেগুলো আমি ওকে তাহলে এসে বলি এটা আমার ভুল হয়েছে। কিন্তু ওর এবার দু রকমের লোক হয়, যেমন আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও যেটা হয়, ওর ওয়ে অফ হচ্ছে বলেছিলাম আমি তোমাকে, এবার ভক্ত। দাদা তোমাকেও যে নকল করে তাতেও তোমার রেঞ্জটায় পৌঁছাতে পারলেন না, দেখেছো তো আমাকে যে নকল করলো তাতেও এই রেঞ্জটায় পৌঁছলো কেন? আমি তো বলি আমার নরমাল, এটা তো নরমাল নয়, এই যে আমি বলতাম না তো প্রথমে মানে এটা আমার নরমাল ভয়, এখন শুয়ে গেছে আর কি, না মানে আমি তো এখন সিজনিং হয়ে গেছে কান্দ, আমি যেরকম এখন যেটা তোদের সাথে কথা এখন কথা বার্তা, এটা কিন্তু আমি মানে মানে খুব মডিফাই করে কথা বলছি, আর আমার কথা তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এইটা আমার গলা। আচ্ছা মানে আমি যদি ওর সাথে কোনো পার্সোনাল কথাও বলি না, ওগুলো আরেকটু জোরে বলো, তাহলে 2তলা 3তলা সবাই শুনতে পাবে, আরেকটু জোরে বলো, আরেকটু আরেকটু। আমি বললাম তুমি আমার ব্যঙ্গ করছো এরকম, আর একটু এমনি ভীষণ কম্পোজড না, তবে সব এরকমই থাকুক, এরকমই তোমরা একজন আস্তে কথা একজন জোরে কথা, সারা জীবন কথাটা থাকুক সবচেয়ে ইম্পর্টেন্ট, কম হোক কেউ একজন বেশি, কিন্তু কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা সবসময় থাকুক। শেষ করবো, অনেকটা সময় নিয়ে নিলাম, প্রচুর ব্যস্ততা। বাই দ্য ওয়ে শুধু চেম্বারে যেতে হবে দাদাকে, কিন্তু দাদা কিন্তু প্রফেশন দুটো সেভাবে বললে, চিকিৎসক এবং ফিল্ম মেকার, তো দুদিকেই প্রচন্ড ব্যস্ততা এবং বিয়ের ব্যস্ততা তো রয়েছে। কতটা গোছানো হলো দুজনকেই জিজ্ঞাসা করি, গোছানো হয়েছে মোটামুটি? মোটামুটি হয়েছে, এখনো পর্যন্ত কিছুই হয়নি, এখন দৌড়দৌড়ি এটা করতে হবে আরো বেশি, কেন টাইমটা কম। ঠিক আছে হয়ে যাবে,
রুদ্র তো 18 মাসে বছর, মানে করবে কখন কি এই সেই আমি জানি না বাবা কি হবে। সব হয়ে যাবে, স্মুথলি হয়ে যাবে, তুমি চাপই নিও না, সব হয়ে যাবে ঠিক। রুদ্রদা আছে শান্ত মাথায় মানুষ, সব হয়ে যাবে। কিন্তু যাই হোক, শেষ করব, শেষে দুজন একে অপরকে একটা ভালোবাসার কথা দিয়ে শেষ করি আমরা। কি বল, মানে রুদ্রদাকে তো সবটাই বলা হয়ে গেছে, তবুও পরের জন্মে যেন আমি তোমাকে ক্লাস 8 থেকে প্রেম করতে পারি, ক্লাস 8 থেকে পাই। ক্লাস 8 আমার তো নিল পুরো। এমা আমি কি করে জানবো তোমারটা? তুমিও ক্লাস 8 বলতে? হ্যাঁ একদমই বলে দিতাম ক্লাস 8 থেকে। সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না একদম। মানে আমরা ও আমাকে বলে যদি আমি তোমাকে সাইকেলে বসিয়ে ঘোরাতে পারতাম খুব ভালো। এখন যে জেনারেশনটা হয়েছে তার থেকে মানে ওই যে সময়টা আমরা এনজয় করেছি, আমরা 90s এর উই আর ভেরি লাকি। আমি রাত্রিবেলায় হেঁটে হেঁটে বাড়িতে গিয়ে রাত্রিরে ওয়েট করাটা, আর আমার যে মানে শাশুড়ি মা তার মানে রাগটা যে উপভোগ করেছি। আমার মা ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছে বাবা, আমি ওই সেই মানে সিনেমা তো পুরো একদম। একটা সময় আমার মনে হতো মানে আরেকটু সময় নিচ্ছে, একটা সময় আমার মনে হতো যে ছেলেটার এত ধৈর্য, মানে আমি ধৈর্যের পরীক্ষা নিচ্ছি, মা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, আর মা রীতিমতো অপমান করছে। কেন আসো তুমি, তুমি এরকম এসো না। তুমি কি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে? না মানে চেম্বার শেষ করে আমাকে ফোন করে বলতে একটু বাড়ির নিচে আসবে, তোমার সাথে আমার কথা আছে, তো আমি একটু ওপরে আসবো। আলাম না না ওপরে এখন আসা যাবে না, আমি বাড়ির নিচে যাচ্ছি। এবার ধরো বাড়ির নিচে গিয়ে, বাড়ির নিচে ধরো রাত্রি 10টার সময়, শীতকালের রাত, ওর চেম্বার শেষ হয়েছে 9টা 9:30, বাড়িতে চেঞ্জ করি 10টার সময় আমার বাড়ির সামনে গেছে। এবার 10টা থেকে 10:30 পৌনে 11টা অব্দিও দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ওপরে বসে আছি টিভি দেখছি। তুমি যাচ্ছ না? যাচ্ছি না। ভগবান। তারপর ধরো কোন নামতে তো তারপর শেষে হ্যাঁ একটু লেট হয়ে গেল গো, মিথ্যে কথা বলতাম, একটু লেট হয়ে গেল গো, তুমি ফোন করেছো আর আমি খেতে বসেছি, তো আমি কিন্তু কিচ্ছু করিনি, আমি কিন্তু চুপ করে সোফায় বসে আছি। তারপরে যেটা হয়েছে, তারপরে আস্তে আস্তে ও ওপরে যেতে শুরু করলো, মানে আমি একটু কনভিন্সড হয়েছি ঠিক আছে এসো ওপরে। তারপরে ধরো মা কে বললো যে প্রথম থেকেই বোধহয় মা বলতে নাকি না না আপনি হয়তো নিজের করতে চাইছে, বাচ্চা হুট করে চেম্বার থেকে চলে এসছি, কিছু হবে, খুব খিদে পেয়েছে, তো একটা ডিম ভেজে দিলেও হবে। মানে মা জাস্ট ডিমটা ভেজে প্লেটটা ঠাক করে রেখে দিল টেবিলের ওপর, মানে ডিমটা এরকম চলকে গেল, আমি দেখলাম ওই ডিমটাই তুলে চামচ দিয়ে আনন্দ করে খেয়ে নিল। আমার কোনো গায়ে লাগতো না রুদ্রদা? মানে না, রুদ্র একটা ভালো জাস্টিফিকেশন দিয়েছে, বলছে মায়ের ওই জিনিসটা আমার খারাপ লাগতো না, কারণ মায়ের যে মেয়ে সে অনেকটা সহ্য করেছে, তো এবার তো উনি পুড়িয়ে দেখে নেবেন। আমি এটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাজ আ টেস্ট আই টুক একদম, মানে ওকে মানে ওর মন জয় করাটা, পুরো ফ্যামিলিটা, এটা ইট ওয়াজ আ হিউজ টেস্ট and I went through the test thanks to some তুমি জিতে গেছো। হ্যাঁ জিতে গেছো, জিতে এখন জিতে যাওয়ার পরে এই যে সাম্রাজ্যের রাজা, যখন কষ্ট করে কিছু কেউ পায় না তার আনন্দটা একটু আলাদা হয়। একদম একদম সত্যি। এখন আমার মা শিখিয়ে দিচ্ছে, শোনো রুদ্র, এঙ্গেজমেন্ট আমি ভাবলাম তুমি পায়ের ওপর বসে টসে আংটি টাংটি পরাবে, কি করলে তুমি? এটা নার্ভাস হয়ে গেলে কেন? মায়ের সাথে আমি দেখছি সকালবেলা মায়ের সাথে বসে ও পিএনপিসি করছে, মা ওর সাথে পিএনপি, আর তোমরা দুজন বসে বসে পিএনপিসি, তোমার লজ্জা করছে না? যাও তুমি, ও মা বলে যাচ্ছে, ও চুপ করে শুনে যাচ্ছে। জানো রুদ্র এটা এই হয়েছে, জানো রুদ্র ওটা হয়েছে। আমি না একটা সময় আড়াল থেকে দেখেও না এটা আমার ভালো লাগে। শি ইজ আ গুড বেস্ট ফ্রেন্ড এখন আমার হয়ে গেছে, আমার মেয়ে, আমার শাশুড়ি, আমার সুন্দরী সুন্দরী শালীরা, আর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড তো ওই একদম সোলমেট। একদম টাচউড এটাই যেন হয়, সত্যি সত্যি টাচউড এটাই যেন হয়। এবং তোমরা দুজন খুব ভালো থাকো, আগামী জীবন ভালো হবেই, ভালো হোক না ভালো হবেই, এইটা বলাই যায়। কিন্তু দুজনে সেম বলে দিয়েছে, ক্লাস 8 থেকে পরের জন্ম না আরো যত জন্ম আছে বুকড। হ্যাঁ,
পরে তারপর 7, কোনো জন্মে 6, কোনো জন্মে 9। না এবার 5 থেকে প্রেম করলে লোকে ওদের চিচি বললে এখানে মানে মানে ক্যামেরা অন ক্যামেরায় বললে যারা 5-এ বাচ্চা মায়েরা বলবে এইসব শেখাচ্ছে না, এইসব শেখাচ্ছেন 5 থেকে প্রেম করবে মেয়েরা। মানে আমার মেয়ে এখন ক্লাস 12-এ পড়ে, আমার মেয়ে যদি বলে আমি মানে আমার বুকের ভেতরটা আমি আবার ওকে বলি হ্যাঁ গো মেয়ের বিয়ে হবে না, আচ্ছা মেয়ের তো বেবিও হবে, কি হবে তখন? হবে না, তুমি কি মূর্খ নাকি? আমাকে বলছে তুমি কি মূর্খ নাকি? ও প্রেমে পড়বে, মন ভাঙবে, কত কিছু হবে এখন, কত। আমি ভীষণ ভয় পাই, আমি জীবনটা যেন ওর, আমি ভীষণ ভয় পাই। মানে ও আমার জীবনের রিমোট কন্ট্রোল। ও যদি সুইচ দেয় খুশির আমি খুশি, ও যদি সুইচ দেয় দুঃখের আমি দুঃখী, ও যদি কান্নার সুইচ দেয় আমি কাঁদি, ও যদি হাসির সুইচ দেয় আমি হাসি। এখন বোধহয় ওরও তাই। আমি রুদ্রকে ওর কষ্টে আমি রুদ্রকে আমি ভিডিও করে রেখেছি, সেটা এখন দেখানো যাবে না। রুদ্র কি গরিমার কি একটা হয়েছে, আমি বলছি কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে, ওরকম করছো কেন? দেখছি বাবা কাঁদছে, হাউ হাউ, আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। তুমি বুঝতে পারছো না আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। মানে টাচওয়ার্ড কথাটা তোমার শুনে বোধহয় আমার এটা শোনার পর না আমি ভেবেছি যে হি ইজ দ্য রাইট পারসন ফর মি এন্ড হি ইজ অলসো আ রাইট পারসন ফর গরিমা। একদম। আমি অন ক্যামেরায় একটা কথা বলতে পারি যে ওর বায়োলজিক্যাল ফাদার, সে ওর হাতটা ছেড়ে 2017 যখন ওর 9 বছর বয়স ছেড়ে দিয়ে চলে যায়। অন ক্যামেরায় আমি মিথ্যে কথা বলছি না, মানে অন ক্যামেরা উনি তো আমাকে ঘুরিয়ে চ্যালেঞ্জ করতে পারে, বা অন ক্যামেরায় আর 5 জন যারা দেখবে তারা হয়তো আমি মিথ্যে কথা বললে বলবে যে কত বড় মিথ্যে কথা বলছে। 2017 পর থেকে ওর বায়োলজিক্যাল ফাদার ওর দিকে ঘুরে তাকায়নি। ও কি খাচ্ছে, ও কি পড়ছে, আমি কি ওকে খাওয়াতে পারছি না, ও মরে গেছে, আমি কি ওর স্কুল চালাতে পারছি, কোনো দিন খোঁজ নেয়নি। আর আরেকটা অন ক্যামেরায় তোমায় একটা কথা বলি, রুদ্রও সেটা জানে না, এখন বলছি মানে তোমার সাথে দর্শকের সাথে শেয়ার করছি। সেদিন আমি বসে বললাম আচ্ছা গরিমা তুমি বড় হয়ে গেছো আর তোমার বিয়ে হচ্ছে, তো হঠাৎ করে তোমার যে বায়োলজিক্যাল ফাদার এসে বিয়ে কন্যাদান করছে, বায়োলজিক্যাল ফাদার এসে বলল যে তোমার এই বাবাকে যে ও তো আমার বাচ্চা, আমি এটা করব, আর তুমি তো এই মানুষটাকে চেনো, একটা কথা বলবে না, উঠে দাঁড়াবে। ও কিন্তু আমরা কি বলছি সেটা এক্সেপ্ট মানে শুনতে চাইবে যে উনি ওটা এক্সপেক্ট করছে। তো ওটা যদি বলে তুমি কি বলবে, হিসেব মতো তো তোমার বায়োলজিক্যাল ফাদারেরই তো বিয়েতে বসা। হচ্ছে কি বায়োলজিক্যাল ফাদার? ওই তো আমার বায়োলজিক্যাল ফাদার। বলছে বিয়ের, তুমি বোকা বোকা কথা বলছো না, তোমার সাথে এই কথাটা আলোচনা আমি করতে চাই না। আমার বাবা ইনি, সেটাই হওয়া স্বাভাবিক। যে আমার পরীক্ষার সামনে গিয়ে গাড়ি চেম্বার সেরে, হসপিটাল ছেড়ে চেম্বার সেরে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে ডিম পাউরুটি খেয়ে গাড়িতে ঘুমোতে পারে, তাহলে সে আমার বাবা নয় তো কে? ওই আমার বাবা। সত্যি মানে আমিও টাচউড বলছি বারবার, মানে মনে হয় না কিছু স্বপ্নের মতো এগুলো হয় না, কিন্তু বিশ্বাস করতে হয় আসলে। একদম তাই না? মানে একদম তোমাদের দেখে সেটা মনে হচ্ছে। এবং রুদ্রদাও ভালো থাকুক, মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, নতুন সংসার নিয়ে সবসময় ভালো থাকুক। শেষ করব, থ্যাংক ইউ সো মাচ। তবে 26 তারিখ জন্য 26 তারিখ 24 তারিখে বিয়ে, 26 তারিখে রিসেপশন। আমি তোমাকে অন ক্যামেরা নেমন্তন্ন করে দিলাম। আমাদের ই কার্ড এখনো রেডি হয়নি, তোমার কাছে যাবে। তুমি ইন্টারভিউ নয়, ক্যামেরা নয়, তুমি এমনি আসবে। বোন, আমার বোন হিসেবে তুমি এমনি আসবে। ইন্টারভিউ তো চলবে, ক্যামেরা চলবে, অ্যাকশন রোল হবে, কিন্তু এটা আমাদের আনন্দের দিন, তাই জন্য আমার
যারা ভালো চায়, এই যে বারবার টাচওয়ার্ড এটাই যেন হয় মল্লিকাদি, এটাই যেন হয়, এটা হবেই মল্লিকাদি, তার মানে তুমি মনের কোণ থেকে আমার কোথাও একটা ভালো চাইছো। তাই জন্য তোমরা না এলে এটা সেইভাবে সম্পূর্ণই হবে না। সব ভালো হবে, মানে এটাই আমরা ভাবি, ভালো হবেই। যাই হোক, শেষ করবো, শেষে দর্শকদের কি বলবে? দর্শকদেরকে একটাই কথা বলবো, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় আমি এতদিন এই ইন্ডাস্ট্রিতে সগৌরবে কাজ করেছি। আরও আমরা আপনাদের আশীর্বাদ ভালোবাসা পাবো। আর কাজ করার সাথে সাথে আপনারা আমাকে এত উপরি ভালোবেসেছেন, তাই জন্য আমি একটা এরম মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি। আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা পরের জন্মে ক্লাস 8 থেকে প্রেম করতে পারি এবং পরের জন্য আবার আমরা যেন ইন্টারভিউ করতে পারি এইভাবে। ঠিক 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 ঠিক, একদম। তখন সেই প্রেমের অভিজ্ঞতাটা আমরা শুনবো সাইকেলে। একদম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অর্পিতার সঙ্গে চোখ রাখবেন আমরা কি বলছি। আমাদের মতো আরো 5 জন মানুষ অর্পিতার সাথে কি শেয়ার করছে, আর আপনারা যদি অর্পিতার সাথে থাকেন আমাদের সব খুঁটিনাটি কথা আপনারা কিন্তু নিমিষের মধ্যে জেনে যাবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ, রুদ্রদা, থ্যাংক ইউ।